বিয়ে হয়েছে মাত্র একদিন হলো। সকাল সকাল শাশুড়ির এমন তলব পেয়ে আমি তো ভয়ই পেয়েছি। শাশুড়ির রুমে দাঁড়িয়ে আছি, আমার দুপাশে আমার দুই জাও দাঁড়িয়ে আছে। যাদের যে জিজ্ঞেস করব কি ব্যাপার ভাবি, কি হয়েছে, সেটার আর সুযোগ পাচ্ছিলাম না। তো ভয়ে ভয়েই দাঁড়িয়ে আছি। তখন আমার শাশুড়ি বলে উঠল, শোনো ছোট বউ, বাড়ির উত্তর পাশে জাম্বুরা গাছ এবং কদবেল গাছের মাঝখানে যে জায়গাটা আছে, ওইখানে তুমি একটা নারকেল গাছ বুনবে। শুধু নারকেল গাছ বুনলেই হবে না, মাঝে মধ্যে যত্নও নিতে হবে। এই কথা শুনে আমি একটু টাসকি খেয়ে গেলাম। তো চুপ করে দাঁড়িয়ে আছি। তখন আমার শাশুড়ি আবার বলে উঠল, কি ব্যাপার, কথা বোঝো নাই কি বলেছি? আমার বাড়িতে এসেছো, সব কিছু বুঝে শুনেই চলতে হবে। এই শুনে আমি বললাম, ঠিক আছে আম্মা। এই কথা শুনে চুপ করে আবার আমার মেজোজার দিকে গেল। আমার শাশুড়ি মেজোজার দিকে তাকাতে তাকাতেই আমার মেজোজা বলে উঠল, আমার ভুল হয়ে গেছে আম্মা, আমাকে ক্ষমা করে দিন। এই বলেই আমার মেজোজা কেঁদে উঠল। তো আমার শাশুড়ি বলছে যে তোমাকে মাফ করব কি, তুমি তো অনেক বড় অন্যায় করেছো। তো তুমি যে এই ভুলটা করেছো সেটা তো আমি আগেই জানি। তুমি যে ভুলটা করেছো তার কি শাস্তি দেব বলো? তোমার বাপের বাড়ি তো জানানো দরকার যে তুমি কত বড় অন্যায় করেছো। তো এই বলে আবার নিজেই বলছে যে সেটা আর আমি করব না, কারণ আমার বাড়ির খবর আমি অন্যের বাড়িতে পাচার করব না। কারণ কি হয়েছে না হয়েছে, অন্যায় করলে আমি শাসন করব, কারণ সংসারটা আমার। আমি যেভাবে করতে বলবো তোমরা ঠিক সেভাবেই করবা। আমার বড় যাকে বলল যে বড় বউ, তুমি ছোট বউর গাছ লাগানোটা দেখবে, কিভাবে লাগাতে হয় সেটা তোমার দায়িত্ব দিলাম, তুমি দেখে রাখবে। তো এই বলে নিজের মনে মনে কি যেন একটা বিড়বিড় করলো। বিড়বিড় করার পরে বলল যে যাও তোমরা এখন যার যার কাজে যাও। তো শাশুড়ির রুম থেকে বের হয়েই মনে মনে ভাবছিলাম যে এটা কি হচ্ছে, সব কিছুই উলট পালট লাগছে আমার কাছে। শাশুড়ির উপর অনেক রাগও হচ্ছিল যে বউ, বাড়ির বউয়ের উপর কি এভাবে কেউ শাসন করে, এভাবে কি কেউ হুকুমদারি করে, এই ভাবছিলাম। আর নিজের মনে মনেই বলছিলাম যে আমাকে হুকুম করেছে গাছ লাগাবে, আমি হুকুম মানব না, আমি গাছ লাগাতে পারবো না। আমি যদি এখন গাছ লাগাই, তার হুকুম মতো চলি, তাহলে সারা জীবন আমাকে তার হুকুম মতোই চলতে হবে। আমি সেটা মানতে পারবো না। আমিও খান বংশের ছোট মেয়ে, আমারও জিদ অনেক বেশি, আমারও তার চেয়ে জিদ কম না। মনে মনে ঠিক করলাম গাছ আমি লাগাবো না। ইতিমধ্যে ভাবি কয়েকবার তলব করেছে, আমি শুধু পাশ কাটিয়ে চলে গেছি। তো ইচ্ছে করেই চলে গেছি, কারণ আমার একটা বলেছি তো যে আমিও গাছ লাগাবো না। তো কয়েকবার গা এড়িয়ে চলার পরে দেখছি বড় ভাবি আর কিছু বলছে না। ভালোই হইলো, শাশুড়ি বুঝুক আমার উপর অত সহজেই খবরদারি করা যাবে না। আমি অত সহজেই আমার তার খবরদারি মতো আমি চলতে পারবো না। একান্ন ভর্তি পরিবার, বহরপুর আরদের অনেক বড় ব্যবসা আছে। সেই ব্যবসা চার ভাই দেখাশোনা করে। আমার শ্বশুর মারা গেছে, আজ 7 বছর হয়েছে। আমার শাশুড়ির কথা মতোই সবাই চলে। ছেলেরাও মা ভক্ত, মা যেটা বলে সেটাই করে। ছেলেদের কথা তাই, মা যতদিন বেঁচে আছে মার কথা মতোই চলবো। এ বিষয়ে বউরা কিছু বললে তাদের কোনো মতামত নেই এবং পাত্তাও নেই। বাড়ির বেশিরভাগ সিদ্ধান্তই আমার শাশুড়ি নেয়। এইতে ছেলেদের কোনো আপত্তি নেই, ছেলেরা তা বিনা বাক্যে মেনে নেয়। এসব কথা মেজ ভাবির মুখে শুনে আমার তো রাগে গা শুধু ঝিনঝিন করছে। রাগটা যেন শাশুড়ির উপর আরো বেড়েই চলেছে, বেড়েই চলেছে। মনে মনে ভাবলাম, একজন মানুষ সংসারে সবার উপর কিভাবে হুকুমদারি করে, সেটা তো অন্যায়, এভাবে তো চলতে পারে না। এই বলে রাগটা আরো বাড়ছিল। সে রাগের কথা কাউকে আর বললাম না, চুপচাপ মেনে নিলাম। তারপরে প্রায় 7 দিন হতে চলল। শাশুড়ির সাথে দেখা হলেও গাছ লাগানোর বিষয়ে কিছু আর বলে না। ভালোই হয়েছে, শাশুড়িকেও বুঝিয়ে দিয়েছি সব সময় হুকুমদারি চলবে না। অন্য বউর উপরে অন্যায়ভাবে হুকুমদারি করলেও আমার উপর চলবে না। আমিও খান বাড়ির মেয়ে, বুঝুক
শাশুড়ি, আমি সব কথাই তার মানতে পারবো না। খুব অল্প সময়ে বড় ভাবি আমার আপন হয়ে উঠল। খুব প্রিয় মানুষ, সব কথাই ভাবির কাছে বলল। ভাবিও খুব চুপচাপ আপন মনে সব কাজ করে নেয়। বাড়ির অন্য অন্য বউরাও দেখি বড় ভাবিকে বেশ পছন্দ করে। তবে এই বাড়িতে এসে একটা বিষয়ে শুনে খুব কষ্ট পেয়েছি। কারণ বড় ভাবির নিঃসন্তান, ঢাকায় যে বড় বড় ডাক্তার দেখিয়েছে, তাতেও কোনো লাভ নেই। এই বাড়ির ছেলে মেয়েরাও যেন বড় ভাবির অনেক পছন্দ। এই বাড়ির মেয়ে বাচ্চাদের খাবার দায়িত্ব, পড়াশোনা, গোসল কাছলের সব কিছুই খবর যেন বড় ভাবির কাছে থাকে। বড় ভাবি বেশ খুশি মনে সেগুলো করে। এসব দেখে বড় ভাবির প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল এবং মায়া যেন আরো বেড়ে গেল। একদিন দেখি শাশুড়ির রুম থেকে বড় ভাবি চোখ মুছতে মুছতেই বের হচ্ছিল। এটা দেখে শাশুড়ির উপরে রাগ যেন আমার আরো বাড়ল। সন্ধ্যার দিকে শাশুড়ি আমাকে রুমে ডাকলো। আমি বললাম, জি আম্মা, বলেন। শাশুড়ি বলল, তুমি নাকি ছেলের উপর অনেক রাগারাগি করেছো। এই সংবাদ আপনার কাছে কি করে আসলো আম্মা? সংবাদের বিষয় কি তুমি আমার কাছে কৈফিয়ত চাও? কৈফিয়ত চাইবো কেন আম্মা? স্বামী স্ত্রীর মাঝে মান অভিমান হতেই পারে, সেটা আপনার কাছে কি করে যাবে? আর সেটা নিয়ে আপনি আমার বিচার করবেন, সেটা কিন্তু ঠিক না আম্মা। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা বোঝার ক্ষমতা এখনো অর্জন করো নাই ছোট বউ। তোমার ভাইকে আসতে আমি নিষেধ করছি বউ। এই বিষয়ে আর কোনো কথা তুলবা না। এখন যাও, ঘরে যাও। আম্মা, কাজটা কি ঠিক করলেন? বললাম তো, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেই ক্ষমতা তুমি এখনো অর্জন করো নাই ছোট বউ। এখন তুমি আসতে পারো। এই কথাগুলো শুনে শাশুড়ির উপর রাগ যেন আমার আরো বাড়লো। মন চাচ্ছিল যে আরো কিছু কথা শুনিয়ে দিয়ে আসি, কিন্তু রাগটা এত পরিমাণ হয়েছে, মুখ দিয়ে আমার কোনো কথাই বের হচ্ছে না, শুধু রাগে গাটা জ্বলছিল। আমি রুমে এসে দরজা বন্ধ করে কিছুক্ষণ কাঁদলাম। আর আমার স্বামীর উপর ভীষণ রাগ হচ্ছে। গতকাল এই বাড়িতে আমার বড় ভাই আসার কথা ছিল জিনিসপত্র নিয়ে। ও শুনে বারণ করেছে। এই বিষয়ে ওর সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়েছে। আর যখন বিষয়টা শাশুড়ির মুখে শুনলাম, তখন রাগটা আরো বাড়লো। সবকিছুতেই শাশুড়ির এমন হুকুমদারি মেনে নিতে কষ্ট হচ্ছে আমার। আমি মন খারাপ করে ঘরে বসে আছি। রাতে বড় ভাবি খাওয়ার জন্য বারবার ডাকছে। আমিও বলে দিয়েছি আমি খাবো না। ও এসেও বারবার জোরাজোরি করলো। আমি বললাম আজকে আমি খাবো না। তো এই শুনে সবাই ডাকাডাকি বন্ধ করে দিল। বুঝে গেছে যে আমি অনেক শক্ত। ভালোই হয়েছে, এবার শাশুড়িকে একটা উচিত শিক্ষা দিতে হবে। এরকম খবরদারি আর মেনে নেওয়া যাচ্ছে না। রাত 11টা, বড় ভাবি এসে বলল, ছোট বউ, তোমাকে আম্মা ডাকছে। কিছু না বলে আমি শাশুড়ির ঘরের দিকে আগাতে লাগলাম। আর মনে মনে ভাবছি, ঠিক হয়েছে, এটাই সুযোগ। শাশুড়িকে এবার অনেক কথা শুনিয়ে দিয়ে আসবো। তো এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এই ভাবতে ভাবতে শাশুড়ির রুমে আসলাম। এসে দেখি শাশুড়ি কোরআন তেলাওয়াত করছে। আমাকে ইশারা দিয়ে বলল যে বসো। আমি চুপচাপ বসে আছি। শাশুড়ি একটু হালকা আওয়াজেই তেলাওয়াত করছে। তেলাওয়াত খুব মিষ্টি লাগছে। আমি বেশ কিছুক্ষণ ধরে বসে আছি আর তেলাওয়াত শুনছি। রুমের চারপাশটা ভালো করে দেখছি। শাশুড়ির রুমটা খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। এর আগেও অনেকবার আসা হয়েছে, কিন্তু ওইভাবে খেয়াল করিনি যে রুমটা কেমন। তবে আজ খেয়াল করে দেখছি এত সুন্দর করে সাজানো গোছানো আছে। অনেকক্ষণ তেলাওয়াত শুনলাম, খুব মিষ্টি লাগছে। মনটা যেন অনেক শীতল হয়ে আসছে। ভেবে এসেছিলাম শাশুড়িকে আজ অনেক শায়েস্তা করব, অনেক কথা শোনাবো, কিন্তু তেলাওয়াত শোনার পরে মনটা যেন অনেক শীতল হয়ে এসেছে। তেলাওয়াত শেষ করার পরে শাশুড়ি বলল, এসেছো বৌমা? বললাম জি আম্মা। বললো, গাদা ঘুমিয়েছে? বললাম জি আম্মা। বলে, ভালোই হয়েছে, কিছুক্ষণ তোমার সাথে গল্প করা যাবে। আমার তো ভিতরে এখনো রাগ আছে।
তো শাশুড়ি বলল, আমার উপর অনেক রাগ করেছো তাই না ছোট বউ? আমি আমতা আমতা করে বলতে যাচ্ছিলাম, তখন বলল, রাগ তো করেইছই। তুমি আসতে না আসতেই তোমাকে গাছ লাগাতে কথা বলেছি, কেন বললাম সেটা নিয়ে আমার উপর রাগ করেছে তাই না? আমি তো বড় বউর কাছে শুনলাম তুমি অনেক রাগ করেছো, এবং বড় বউকে বলেওছি যে এই নিয়ে যেন তোমাকে আর কোনো কথা না বলে। বাড়ির পশ্চিম পাশে যে গাছ লাগানো আছে, এগুলা কিন্তু একে একে সব বউরাও লাগিয়েছে, সেজন্য তোমাকেও গাছ লাগাতে বলেছিলাম। গাছ লাগাতে বলেছি বাড়িতে ছায়া আসবে, সে কারণেও কিন্তু না। দূর থেকে জানো সবাই বলে যে বাড়িটা অনেক সুন্দর, এবং শুধু বাইরের লোক না, ছেলেরাও যেন ভাবে যে এই গাছ বাড়ির বউরা লাগিয়েছে, যেন বাড়ির বউরাই ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। এ ভেবেই তোমাকে গাছ লাগাতে বলেছিলাম, যেন অপমান করতে হলেও একবার ভাবে এই বাড়িতে ছায়া হয়ে তোমরাই দাঁড়িয়ে আছো। তোমাদের শেকড় এই বাড়ির মাটির সাথে শক্ত হয়ে আছে। এই বাড়ি যে তোমাদের, এটা আমাদের বাড়ি, এটা আমাদের বউদের বাড়ি। রাগ ক্ষোভ নিয়ে এই ঘরে এসেছিলাম শাশুড়িকে জব্দ করব বলে। সেই আমি বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছি, সেই কান্না যেন আমার শাশুড়ি শুনতে পাচ্ছে না। আমার শাশুড়ি আপন মনে আমার সাথে গল্প করেই যাচ্ছে। বড় বড় করে আমার অনেক রাগ হয়। কেন আম্মা? কেন আবার? প্রত্যেক দিনই এসে আমার কাছে এসে কান্নাকাটি করে। সে নাকি আমার ছেলেকে আর একটা বিয়ে করাবে। আল্লাহ তো তাকে সন্তান দিচ্ছে না, সেজন্য নাকি ছেলেকে সন্তান দিয়ে আমার বংশধর আনবে। আমিও আচ্ছা মতো বকে দিয়েছি, আর বলে দিয়েছি সেটা আমি জীবিত থাকতে হবে না, এবং মরে গেলেও সেটা যেন না হতে পারে। আরো ছেলে মেয়ের বাচ্চা কাচ্চা আছে, তারাই দেখবে। তোমাকে নিয়ে এই নিয়ে ভাবতে হবে না। কেউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারে? এই ভেবে অনেক বকাঝকা করেছি। এই কথাগুলো শুনে আম্মা আমাকে বলল যে বৌমা, এক গ্লাস পানি দাও তো। অনেক কথাই বলে ফেলেছি, গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসে। পানি খেয়ে গ্লাসটা হাতে নিয়েই বলতে লাগলো, কিছু জিনিসপত্র মানে ফার্নিচার নিয়ে তোমার ভাই আসতে চেয়েছিল, আমি না করছি। আমি জানি এই নিয়ে তুমি খুব রাগ করেছো মা, কিন্তু আমি তোমার ভাইকে বলে দিয়েছিলাম তারা যখন তখন আমার বাড়িতে আসতে পারে, কিন্তু ফার্নিচার নিয়ে আসবে না। আমি জানি তোমার বাবার বাড়ি অনেক সয় সম্পদ আছে, তারা ইচ্ছে করে বা খুশি হয়ে তোমাকে ফার্নিচার গুলো দিচ্ছে, কিন্তু আমি যে নিতে পারবো না। এগুলো নিলে আমার অন্য অন্য বউর মনেও যে অনেক কষ্ট লাগবে এবং মনটা ছোট হয়ে থাকবে। আমি তো এটা হতে দিতে পারি না, কারণ আমার অন্য অন্য বউদের বাড়ি তোমার বাপের বাড়ির মতো এত ভালো না। আর তাছাড়া আমি আগের থেকেই পণ করেছিলাম আমার ছেলেদের বিয়ে করিয়ে আমি কখনো ফার্নিচার বা যৌতুক আনবো না। সেজন্যই মানা করে দিয়েছি বৌমা, তুমি কিছু মনে করো না। আমি একটু দূরেই বসেছিলাম, কথাগুলো শুনে শাশুড়ির সামনে যে বসলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছে। শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে বলল, তোমরা ভালো থাকো, সুখে থাকো, এটাই তো আমি চাই। এই কথাগুলো শুনে শাশুড়ির বুকের মাঝে আমার মাথাটা দিয়ে অনেক কাঁদতে লাগলাম। তো শাশুড়ি আদর করে বলছিল, কেঁদো না বৌমা। তো বলছিল যে আমি জানি মেজ বউকে ওরকম বকাঝকা করেছি দেখে তুমি অনেক ভয় পেয়ে আসো তাই না, কিন্তু ও এমন কাজ করেছে, ওকে বকা না দিয়ে আর থাকতে পারলাম না। কি করেছে আম্মা? গেছে বছর ঈদে আমি কিছু টাকা সব বউয়ের হাতেই দিয়েছিলাম। মেয়েরা তো চাইলেও বাবার বাড়ির জন্য কিছু করতে পারে না, তো আমি কিছু টাকা দিয়েছিলাম যে তোমার বাবার জন্য কিছু জিনিস কিনে দিতে, কিন্তু মেজ বউ তা করেনি। ওই টাকা নিজের কাছেই রেখে দিয়েছিল। সেটা শোনার পরে আমার খুব খারাপ লেগেছিল। টাকা যদি লাগতো তাহলে সে আমাকে বলতো, আমি তাকে এক্সট্রা করে আরো টাকা দিতাম, কিন্তু সে না বলে ওই টাকা তার কাছেই রেখে দিয়েছিল। পরে আমি তাকে না জানিয়ে আমার লোক দিয়ে আমি তার বাবা মার জন্য জিনিস পাঠিয়ে দিয়েছিলাম। আর ওই টাকা বউর কাছেই ছিল। তো শোনার পরে আমি বউকে ডেকে বকাঝকা করি।
যে তোমার টাকা প্রয়োজন হলে তুমি আমার কাছে চাইবে, কেন তোমার কাছে রেখে দিলে? ওটা তো আমি তোমাকে দেইনি, ওটা তোমার বাবা মার জন্য আমি কিছু কিনে দিতে বলছিলাম। সেই কারণেই এই কারণেই মেজ বউর উপর আমার অনেক রাগ, এবং আমি এই ব্যবহারে অনেক কষ্টও পেয়েছি। এই কথাগুলো শেষ করার পরে আম্মা আমাকে বলল, চলো বৌমা, অনেক তো গল্প হলো, এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আমি মুখটা উঠালাম, উঠিয়ে বলছিলাম, আম্মা আপনি খাননি? তো আমার শাশুড়ি বলছে, আমার বাড়ির ছোট্ট মেয়েটা তো এখনো খায়নি, আমি মা হয়ে কি করে খাবো? এই কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, হাউ মাউ করে কেঁদে ফেললাম। আর মাকে বললাম, মা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন।